বলা হয় আনিস আলমগীর আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন। আমি এখন ইম্পোর্ট দেবো কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন দল বেঁধে আপনি ওয়েস্টিনে যান, অবশ্যই অপরাধ নয়, কিন্তু আপনি আপনার স্ট্যাটাসের সাথে যায় কিনা সেটা দেখবেন। বাংলাদেশের একজন সার্ভিং অ্যাডভাইজারের স্ট্যাটাসের সাথে ওয়েস্টিনে যাওয়া যায় না? শেষ করতে দেন আমাকে। আপনার বেতন কত? একজন সার্ভিং অ্যাডভাইজারের বেতন কত? 1 লক্ষ টাকা। ওয়েস্টিনে নাস্তা করতে 3000 টাকা লাগে। শুরুতেই আনিস আলমগীরের কাছে চলে যেতে চাই। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার অনেক ধরনের পরিচয় আছে। আপনি সাংবাদিক, আপনি কলামিস্ট, ইদানিং আপনি সফট আওয়ামী লীগার, ইদানিং আপনার আরেকটার গতকাল পরশু থেকে নাম হয়েছে, সেটা হচ্ছে আপনি কালচারাল ফ্যাসিস্টও বটে। কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকাল? অনলি সাংবাদিক, আর কিছুই না, বাকিগুলো তো এমনি। আপনি আরেকটা পরিচয় ভুলে গেছেন, আমি শিক্ষকতাও করেছি টানা 10 বছর। সেগুলোর সবগুলো বাদ দিয়ে আমি হচ্ছে অনলি সাংবাদিক, কলামিস্টও বলতে পারেন। মত প্রকাশ করতে চাই, যেহেতু আমি ছোটকাল থেকেই কলাম লিখি, তাহলে সে অর্থে ছোটকাল থেকে বলতে অনেকে আশ্চর্য হবে যে ছোটকাল থেকে লেখেন। না, আমি 25 বছর থেকে লিখি। বাংলাদেশে তখন অনেকে সাংবাদিকতা শুরুই করে নাই। তো ওই মত প্রকাশের যে বিষয়টা, সেটা ওই আগে থেকেই রপ্ত হয়ে গেছে আর কি। যে কোনো বিষয়ে মত দেওয়া, এই মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা এই দেশে এখন। আগের আমলেও যে মত আপনি সহজে দিতে পেরেছেন তা না, কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক, জামাতি, এই জাতীয় ইয়ে হতো। এখন তো ফেসিস্ট, এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো, এরা জেলে যায় না কেন, এদেরকে ওই প্রদর্শনী করে, যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো, মানে অহেতুক কতগুলো কাজ শুরু হয়ে গেছে আর কি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই, মত প্রকাশ করা যাচ্ছে না, তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে। তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না, হ্যাঁ, এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি, কথা বলতে দিচ্ছে। কথা সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই। আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই, এনএসআই তরফ থেকে বাধা যাইতো। আপনাকে এগুলো কি বলবো, আপনি তো নিজেই জানেন। কারে ডাকবেন না ডাকবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে। আপনি নিজে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে। মালিকরা নিজেরাই ডাকে না, নিজেরা ভয়ে মরে, কারণ ওদেরকে মব চলে এসছে। যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলোও নয়, এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্রছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙ্গের ছাতার মতো অর্গানাইজেশন, শুধু ঝুলাই রাখলেই হলো। উনিরা বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই ঝুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। এখন তারা লোক খুঁজতেছে, স্বৈরাচারের দোসর খুঁজতেছে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে, সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে, যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে। এখন এগুলা বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য। এ তো এর দালাল, এ তো ওর দালাল। কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফ্যাসিস্টের ইয়ে, সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই, বরং এরা সরকার তো করছে না আমি বলছি, যে বরং এরা আরও উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে। এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দভ, তারা এটুকু বুঝতেছে না যে গর্দভ। আমি এই জন্যই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি, মাসুদ কামাল কথা বলছে, আব্দুল তুষার কথা বলছে, আরও অনেকে কথা বলছে, আপনার অনুষ্ঠানেও এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে। এই যে কথা বলাটা, এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে?
সরকারের কাছে যাচ্ছে, সরকারের কাছে যাচ্ছে। ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কথা বলছে কি করে, মাসুদ কামাল কথা বলছে কেন, তুষার কথা বলছে কেন, আজিজ কথা বলছে কেন, উদাহরণ অনেক আছে। তো এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কারা? এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এই টোকাইগুলো লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়, এরা কথা বলে কী করে, এরা খায় কী করে। মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম, আমি তো 2টা চাকরি করছি সব সময়, বাপেরও কিছু আছে, তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি, নতুন করে তো আমরা আপগ্রেড করি না কিছু। তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডে তোদের এখন শখ হয়েছে তোরা যা, তো তোদের লোকজন যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা, অন্যকে ধরা, এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব, কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেল। দেবপ্রিয়, আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই, সে দেবপ্রিয় বলছে যে এইটা বড় এক ধরনের বরখেলাফ। ডক্টর ইউনূস কত সম্পত্তি তার আগে ছিল, এখন কত, তার সেই সমস্ত ওই আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, তাদের আগে কত ছিল এখন কত, আমরা তো সেগুলো জানতে পারছি না। তারা 1 বছরও দেয় নাই। কিন্তু এটা প্রশ্ন করার দায়িত্ব কার? নাগরিক হিসাবে অনেকে। হ্যাঁ, কিন্তু নাগরিক হিসেবে আপনি সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু এই জায়গা শেষ করে দিচ্ছি। নাগরিক হিসাবে যে প্রশ্ন করার, তারা সরকার কেন এটা দেয় নাই, ডক্টর ইউনূস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই, আপনার পরিষদ কেন হিসাব দেন নাই, যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না। আমাকেই প্রশ্ন করছে, আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত? আমি বলি আমার পাবলিক যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে, এনবিআর আছে, তাদেরকে বলছি, তাদের কিছু আমাদের দেওয়া আছে। আই এম প্রাইভেট পারসন, আমি তো সরকারি চাকরি করি না। কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে, কেন আপনাকেই কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে, মানে কি কারণ? ওইটাই এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা, সেটাই তারা জানে না। মত প্রকাশ কোনটা এবং কাকে কোশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা। এরা ফ্যাসিস্টের থেকে বড় ফ্যাসিস্ট। সাংবাদিকের কথা বলেছেন, আর কি কেউ আছে এটার পেছনে? শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি, কালচারাল ফ্যাসিস্ট হিসাবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে, এই কার্যক্রমে কারা? আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন, কারা আছে? আমি একটা কথা বলি, ওরা যে কর্মসূচি নিয়েছে, বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে না তা না, এটাতে কিছু আসে যায় না। বরং আমি মনে করি যে আমার একটু হয়েছে, যে স্ট্যাটাস নেমে গেছে। আমি কোথায় সাংবাদিক ছিলাম, এটা সফট আওয়ামী লীগের ছিলাম, এটা শুনতে ভালো লাগে। এক কোথা থেকে আনছে ফেসিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট। আমি তো কালচারাল সাথে আমি নাই। এখন তারা এটা করছে, বড় বড় স্টারদের সাথে আমার নামও দিয়েছে। তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে, তাহলে এটাতে তো বলার কিছু নাই, ওরা ওইভাবেই করছে। কিন্তু আমি যেটা আপনাকে এর আগেও বলছিলাম, যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোশ্চেন করতে পারে না, আপনার আয় কত, আপনার ব্যয় কত, অমুকটা। আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে, যাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব তো সরকারের কাছে আছে। সরকার চাইলে তো এক মুহূর্তে বের করতে পারে এবং যে কোনো সময় সেটা প্রকাশ করতে পারে। আনিস আলমগীর, আপনার কাছে আসবো। অনেকখানি উত্তর আপনার কাছ থেকে আমি পেলাম। আমি একটু আজাদ মজুমদারের কাছে যেতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যা কিছুই ঘটুক না কেন, সেই ঘটনার পেছনে সরকার দায়ী বা সরকারের কোনো না কোনো হাত আছে, এটাই এখনকার ন্যারেটিভ সবার কাছে। কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে যাদেরকে এরকম করে অপদস্থ করা হয়েছে বা ঘৃণা প্রদর্শন করা হয়েছে, বলা হচ্ছে যেহেতু 15ই আগস্ট করা নিয়ে সরকারের একটা নিষেধাজ্ঞা ছিল, বাধ্যবাধকতা ছিল, এই কারণে যারা এই পক্ষে হয়ে এগুলো কাজ করেছে, একটা ইন্ধন সরকারের তরফ থেকেও আছে। আপনার কাছে প্রথম প্রশ্ন, 15ই আগস্ট করা নিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা? দ্বিতীয় হলো, এই ইন্ধনের পেছনে আপনাদের কোনো হাত আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আনিস ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ভাই বলেছেন যে এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সরকার কোনো বাধা নয়। আমরাও বারবার বলেছি যে মত প্রকাশের ক্ষেত্রে সবার সুযোগ অবারিত।
এবং সরকার সমালোচনাকে সবসময় ওয়েলকাম করে, কারণ সরকার মনে করে যে সমালোচনা করলে সরকারের জন্য কাজ করতে সুবিধা হয়। কারণ অনেক সমালোচনা আছে যেগুলো খুবই ন্যায্য এবং এগুলো সরকারকে বাধ্য করে সঠিক সিদ্ধান্তটা নিতে। সো এই ধরনের সমালোচনাটা ওয়েলকাম করি আমরা। কিন্তু সমস্যাটা দেখা যায় আমরা যখন সমালোচনার ক্ষেত্রে অনেক সময় মাত্রা ছাড়িয়ে যাই। আমি এই একটু আগেই আনিস ভাই ওনাকে যারা সমালোচনা করেছেন তাদেরকে টোকাই বলেছেন, বলতে পারেন ওনার কাছে যদি মনে হয় তারা টোকাই, কিন্তু রেফারেন্স হিসেবে টেনে এনেছেন হাঁসের মাংস খাওয়া এবং ওয়েস্টার্নে যাওয়া। তো হাঁসের মাংস খাওয়ার কথা কে বলেছেন? সরকারের একজন উপদেষ্টা বলেছেন। ওয়েস্টার্নে যাওয়ার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা। এখন তাকে আপনি টোকাই বলবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত। না, আমি এখন ইম্পোর্ট দেবো, কারণ এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি বলছি যে এটা যেহেতু প্রচলিত সেই অর্থে বলছি। আমি যাদেরকে টোকাই বলছি এটা রিয়েল অর্থে টোকাই, এরা সাংবাদিকতায় ছিল না, এরা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। এখন ভাই আপনি তো বলছেন না, তুমি অবশ্যই আনিস আলমগীর এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন? না, আমি উপদেষ্টা না, আমি স্ট্যান্ডার্ড বোঝাচ্ছি যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন না, বা আপনি সোনারগাঁতে যাচ্ছেন, মনে করেন সোনারগাঁতেও যাই তো ওরা, আমি ওকে মিন করছি না। আমি বলছি যে এতে স্ট্যান্ডার্ড, এই লোকগুলা যেগুলো এক সময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টার্নে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। এবং এরা সাংবাদিকতাও ছিল না, মানে গায়েবী পত্রিকায় ছিল, এখন বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে। সাংবাদিকের কথা বলছে, হ্যাঁ, আজাদ মজুমদার জি। আচ্ছা, তো আমরা আশা করব যে সমালোচনাটা করবেন, যথার্থ সমালোচনা করবেন, ন্যায্য সমালোচনা করবেন। ন্যায্য সমালোচনা আসলে আমাদেরকে কাজ করতে সহযোগিতা করে, এটা আমাদের জন্য সুবিধা হয় কাজ করতে। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে আমরা প্রত্যেকেই আমরা আলোচনা যেখানেই আমরা যা করি না কেন, আমরা মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রাজ্ঞান সবারই থাকা উচিত। মাত্রাজ্ঞানটা আমরা যদি ছাড়িয়ে যাই তাহলে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে, ঘৃণার সৃষ্টি হতে পারে, কারো ঘৃণার প্রকাশ ভঙ্গিটা দৃষ্টিকটু হতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাই, আমরা সমাজে আসলে ঘৃণার চর্চা চাই না। আমরা চাই সবাই সমাজে একটা সুস্থ একটা ধারা সবাই যেন তৈরি করে, সবাই মিলেই আমরা এমন একটা কালচার তৈরি করতে চাই যে কালচারে সমালোচনাটাকে ওয়েলকাম করা হবে, সমালোচককে অ্যাপ্রিসিয়েট করা হবে এবং কাউকে আমরা ঘৃণা করব না। আমরা অনেককেই অপছন্দ করতে পারি, অনেকের বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আমরা সবসময় চাইব আমরা তার সমালোচনার জবাব আমরা যুক্তি দিয়ে খণ্ডাইতে, যদি যুক্তি দিয়ে না পারি তাহলে তার সমালোচনাটাকে মেনে নিয়ে তার সমালোচনার অনুসারে কাজ করতে। এরকম একটা কালচার যাতে আমাদের দেশে তৈরি হয়, এটা আমাদের সবার একটা প্রত্যাশা। এটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন কিছু সমস্যা থেকে যাবে, কিন্তু আমরা সরকারের দিক থেকে এটা সবসময় এই আহ্বানটা জানাচ্ছি। আর এখন আপনার প্রসঙ্গে আসি, আপনি নিজেই যখন বলেছেন যে সরকারের দিক থেকে কোনো ইন্ধন আছে কিনা, সরকারকে কোনো ইন্ধন দিতে পারে? সরকার একটা নির্দেশনা দিয়েছে এই 15ই আগস্টকে কেন্দ্র করে। নির্দেশনাটা খুব পরিষ্কার, কারণ আপনি দেখেছেন যে আমরা সবাই দেখেছি যে 15ই আগস্টকে কেন্দ্র করে কিছু নাশকতার আশঙ্কা ছিল, কেউ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল যাতে দেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এরকম পরিস্থিতি যাতে তৈরি না হতে পারে, কেউ যেন এ ধরনের একটা সময়ের, এরকম একটা স্পর্শকাতর সময়ে কেউ যেন কোনো পরিস্থিতির সুযোগ না নিয়ে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছিল। তো এইটাকে কি আপনি ইন্ধন বলবেন? এটা তো ইন্ধন না, এটা তাহলে আমরা দায়িত্ব বটে। তার মানে 15ই আগস্ট কারোর পালন করা না করা নিয়ে নিষেধাজ্ঞা ছিল না। 15ই আগস্ট কাউকে পালন করতে তো সরকার কাউকে নিষেধ করেনি। শোক পালনকে কোথায় কিভাবে করবে সেটা তার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে শোক পালনের নামে কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম আপনার নাশকতা যাতে কেউ করতে না পারে। এবং এই নাশকতার ইন্ধনটা যে ছিল সে বিষয়ে গোয়েন্দা তথ্যও ছিল এবং আপনার নিজেরাও দেখেছেন, এবং আমরা প্রায়শ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে দেখেছি উস্কানিমূলক বক্তব্য রাখতে। তো এই ধরনের পরিস্থিতি যখন থাকে, সরকার তো মানুষকে সতর্ক করবে, মানুষের নিরাপত্তার জন্য সরকার তো চেষ্টা করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এইটাকে আপনি সরকারের দায়িত্ব হিসেবে ভেবে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো। মানে আপনারা চেয়েছেন যে সেখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হোক, কিন্তু সেটা আসলে শোক পালনে আপনাদের কোনো বাধা ছিল না। না, শোক তো এটা যার যার ব্যাপার, একান্ত বিষয়। কিন্তু শোক পালনের নামে শোক পালন করার জন্য কেউ যদি আপনার পরিকল্পিতভাবে শোকটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তো সে
সেটাকেও সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ সেটা না হলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। সে সরকারের দায়িত্বেরই অংশ আমি মনে করি। সেটা কি 32 নাম্বারকে ঘিরেই সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হওয়ার অবস্থা বিশৃঙ্খলা তৈরি হওয়ার অবস্থা তৈরি হয়েছিল? বিশৃঙ্খল অবস্থা দেশের বিভিন্ন জায়গাতেই হওয়ার আশঙ্কা ছিল। আপনি এটা দেখেছেন, আপনি কারা কারা এই 15ই আগস্টকে ঘিরে কারা কারা আপনার নাশকতার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল, কারা 15ই আগস্টকে ঘিরে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উস্কানি দিয়েছে, এটা আপনারা দেখেছেন। তা শুধু 32 না, সারা দেশেই এই পরিস্থিতিটা ছিল। তারপরে আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন পোস্ট করার কারণে তারা অনেকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে নাম কামিয়ে ফেলেছেন এবং তাদের নামে অনেক ঘৃণা হচ্ছে, তাদের গ্রেফতারের ক্ষেত্রে, তাদের বয়কটের ক্ষেত্রে অনেক ধরনের সেখানে আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে, কর্মসূচি হচ্ছে। এইসব কর্মসূচির পেছনে কি সরকার মনে করে যে এইসব কর্মসূচি করা ঠিক, নাকি মনে করে যে সোশ্যাল মিডিয়াতে আসলে কে কোন আদর্শে কাজ করবে, কে কোন আদর্শের ভিত্তিতে স্ট্যাটাস দিবে, এটা আসলেও তাদের ব্যক্তিগত ব্যাপার? প্রথমত সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, সরকার কোনো কি বলবো, কোনো গোষ্ঠীর একক প্রতিনিধি নয়। এই সরকার সবগুলো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট একটা সরকার, সবার সমর্থন নিয়েই সরকার কাজ করছে। এখন রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যে বিভিন্ন গোষ্ঠী আছে তারা কিভাবে আচরণ করবে এটা সরকার নিয়ন্ত্রণ করে না। সরকার কারো উপর কোনো রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। সরকারের দেখার দায়িত্ব হচ্ছে কারো দ্বারা কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা, সে যেই হোক, সে যে রাজনৈতিক দলের হোক, সাধারণ মানুষ হোক, তার দ্বারা যদি কোনো ধরনের বিঘ্নিত আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে বা অন্যের অধিকারের উপরও যদি কেউ হস্তক্ষেপ করে বা অন্যের জন্য অন্যের ব্যক্তি স্বাধীনতায়ও কেউ যদি বাধা সৃষ্টি করে, এখানে আইনের ব্যত্যয় হলেই সরকার মাত্র হস্তক্ষেপ করতে পারে। তার আগ পর্যন্ত তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। তবে আমাদের দিক থেকে সবার কাছ থেকে একটা আহ্বান আছে। আমরা আগেও বলেছি যে আমরা চাই না সমাজে কোনো ঘৃণার চর্চা হোক। আমরা সবসময় চাই সমাজে একটা সুস্থ ধারা। সুস্থ ধারা চান দেখেই বলে ফেসবুকে কেউ যদি শ্রদ্ধা জানায় কারোর প্রতি, সেটা কি আসলে ঘৃণার চর্চা কিনা, বা সেটা কি আসলে কোনো রকমের উস্কানি বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে কিনা? কোনো শ্রদ্ধা জানানোর জন্য সরকারের কেউ কি কারো বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? সরকারের কেউ কাউকে সমালোচনা করেছে না, করেনি। বা ফেসবুকে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে অ্যারেস্ট করেছে? এই সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যে একজন মানুষকেও মত প্রকাশ করার জন্য জেলে যেতে হয় নাই। আমরা দেখেছি এর আগে, আমি যদিও আগের সরকারের সাথে আসলে মেলাতে চাই না, মেলানোর কোনো সুযোগ নেই আগের সরকারের আচরণের সাথে। মত প্রকাশের জন্য শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলো মামলা হয়েছে, সাধারণ মানুষের বিরুদ্ধে, রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে, সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে কত মামলা হয়েছে, কত মানুষকে জেলে যেতে হয়েছে, এটা আমরা তো দেখেছি। এখন তো মত প্রকাশের জন্য কোনো মানুষকে জেলে যেতে হয় নাই, শুধুমাত্র কারোর সাথে কারো মত যদি না মিলে, তার বিপরীত ধর্মী রাজনৈতিক আদর্শের কেউ হয়তো তার সাথে বাহাসে লিপ্ত হচ্ছে, কিন্তু সরকার শুধুমাত্র মত প্রকাশের জন্য তো একজন মানুষকেও প্রসিকিউট করে নাই। কিন্তু মানে তাহলে কেন আসলে রিকশা চালককে গ্রেফতার হতে হলো? রিকশা চালককে গ্রেফতারের বিষয়টা তো আপনি দেখেছেন, এর মধ্যে সরকার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে হয়েছে এবং ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ইতিমধ্যেই রিকশা চালক জামিন পেয়েছেন, সরকারের পক্ষ থেকে তার জামিনের বিরোধিতাও করা হয়নি। আপনার এখানে ওই পুলিশের মধ্যেও তো অনেকেই আছে যারা তাদের ট্রেনিংটা কি, তাদের তো 15-16 বছরের ট্রেনিং, তারা যে সবসময় ওই ট্রেনিংটা ভুলে যাবে এরকম না। পুলিশের মধ্যে কারো ক্ষেত্রে আচরণে কারো বাড়াবাড়ি থাকতে পারে, কিন্তু সরকার তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। ওই পুলিশ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এই রিকশা চালককে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে অপরাধটা কি। কিন্তু যেহেতু এখন তার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া চালু হয়ে গেছে, এখন আইনি প্রক্রিয়াটা তোকে সমাপ্ত করতে হবে। আইনি প্রক্রিয়া সমাপ্ত করে দ্রুত তার বিরুদ্ধে যে মামলায় তাকে আটক দেখানো হয়েছে, সেই মামলায় আসলেই তার কোনো ভূমিকা আছে কিনা এটা দ্রুত তদন্ত করে এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এটা প্রেস রিলিজ দিয়ে আমরা সবাইকে জানিয়েছি। এখানে যাতে পুলিশের যদি কোনো বাড়াবাড়ি থাকে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকার তো এক্ষেত্রে কোনো গোয়ার্তুমি করে নাই। নিশ্চয়ই, কিন্তু আমি খালি প্রশ্নটা রেখে আপনার কাছে যাইতে চাই, আনিস আলম করিমের কাছেও ফিরবো, যে এই যা কিছুই ঘটুক না কেন, যে ঘৃণা প্রদর্শন হোক, কালচারাল ফ্যাসিস্ট যারা তাদের
তাদের বিরুদ্ধে হোক, গ্রেফতার হোক। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি মাই টিভি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে সেটা আলোচনাতে নিশ্চয়ই আমরা আসবো। মত প্রকাশ নাকি অন্য আদর্শে থাকার কারণে? অন্য আদর্শে থাকলেই সবাই গ্রেফতারের তালিকায় চলে আসবে কিনা? অন্য আদর্শের কথা কিছু বললে, অন্য আদর্শের কারণে যদি গ্রেফতার হয় তো অনেকগুলো টিভি চ্যানেলের মালিক এতদিনে গ্রেফতার হয়েছে। একদম, কিন্তু সেটা হয়েছে না। আপনি যদি মাই টিভির চেয়ারম্যানকে গ্রেফতার, আমি জানি না আমি কেন গ্রেফতার হয়েছে, ওনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কিনা, যারা গ্রেফতার করেছেন তারাই ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আপনি যদি এটার সাথে মত প্রকাশের বিষয়টা মিলিয়ে দেন এবং অন্য আদর্শটা মিলিয়ে দেন, তাহলে তো আমি মনে করি এই মুহূর্তে 80 ভাগ টিভি চ্যানেলের মালিকের জেলে থাকার কথা, কোনো মালিক তো জেলে নেই। আনিস আলমগীর, এইখানে আজাদ মজুমদার একদম স্পষ্ট করলেন যে সরকারের এতে কোনো হাত নাই, কিন্তু বরাবরই বলা হয়ে থাকে এই সরকারের জন্য এই ঘটনাগুলি ঘটছে। এবং যা কিছু ঘটছে স্পেসিফিক করে আপনি কিছু সাংবাদিকের কথা বলছেন, কিছু দলের কথা বলছেন, কিন্তু আমরা আসলে স্পষ্ট নয় এরা কারা বা কারা করছে। আপনার কাছে কি কোনো ঘটনারই কোনো রকমের এরাই করছে এই ধরনের কোনো প্রমাণ আছে? না, এটা ঢাকা ইউনিভার্সিটিতে যারা করলো, ডেমনস্ট্রেশন করলো, ওই যে জুতা মারতেছে, এরা কারা আমি জানি না, কোনো ব্যানার ছিল না ওদের ওইখানে। আমাকে অনেকে এগুলো দিয়েছে, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার কাছে এগুলো নর্মাল মনে হয়। এবং আমার মনে হয় যে সমাজে মত প্রকাশের বা ঘৃণা প্রকাশেরও একটা থাকবে। আজাদ তো ঘৃণার থাকবে, একটা ভেন্টিলেশন দরকার। প্রত্যেকটা ঘর বন্ধ হয়ে যাচ্ছে না। শেখ হাসিনা ওই ভেন্টিলেশনের ব্যবস্থা করে নাই তো। শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ বহিঃপ্রকাশের কিছু দেয় নাই, এই জন্যই তো এটা বিস্ফোরণ হয়েছে। তো আমরা মনে করি যে সোসাইটিতে এই দরকার, ভেন্টিলেশনের জায়গা দরকার। যে রাজাকারদের বিরুদ্ধে ক্ষোভ, একটা যদি রাজাকার স্তম্ভ দেওয়া হইতো, ওখানে যে মাইরা আসো পিঠে আসো, ওই স্তম্ভের উপরে দিয়ে যাইতো, পাবলিক আর ধরে ধরে রাজাকার বানায় পিটাইতে হইতো না। তো এরকম স্তম্ভ থাকা দরকার। ওরা যেটা করেছে ওটা ওদের ক্ষোভ প্রকাশের জন্য করেছে, ওইটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে ওই জায়গায় ওরা কাদেরকে করছে। তারা তো, এরা তো দোষর কেউ না, এরা তো জুলাইতেও বহুজন লিখছে। আমি নিজেও তো জুলাইতে ছিলাম, তুষার ছিল, শাহেদ আলম ছিল, এবং একজন শিক্ষক যার কথা, তার কথা ছিল, শিক্ষক নেটওয়ার্কের। তোমরা সবাইকে বানাই দিচ্ছ, কি বলো, ফেসিস্ট বানিয়ে দিচ্ছ। তাহলে এইরকম ফেসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দ তো এত ফালতু হয়ে যাবে, এবং সবগুলো দোষর হয়ে যাবে 2 দিন পর পর। এত বাংলাদেশের তারকারা সব দোষর। তো বাংলাদেশের যদি এতগুলো তারকা, শাফিক খান, সাকিব আল হাসান থেকে শুরু করে, জয়া থেকে শুরু করে, তো তাহলে আর থাকে কে? দোষরের বাকি থাকে কে? তো সবই তো দোষর হয়ে যায়। তো এদের মাথার মধ্যে, যারা এটা করেছে তাদের মাথার মধ্যে এটা ঢুকানো দরকার ছিল যে তোমরা সবাইকে দোষর বানাইও না। এটা করতে গেলে তোমাদের যে সেটাতে ব্যাঘাত ঘটছে, তোমরা সবাইকে যদি এটা করতে যাও। কিন্তু যারা এই ক্ষোভ দেখিয়েছে বা ক্ষোভের এই সংস্কৃতি, এটাতে আমার কোনো আপত্তি নাই, এটা হইতে পারে। এটা বলা হয় আনিস আলমগীর, আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন। আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয়। আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন, দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন, যা কিছু বলা হয়। এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে? এটা হচ্ছে মানুষের পারসেপশন। কেন হয় এগুলা? কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না, বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর ইউনূসের যখন সমালোচনা হয়, তো সেটা তো তাদের ইয়েতে যাচ্ছে, দেখো আমরা কত ভালো ছিলাম, ইউনূস কত খারাপ, তো সেই ক্রেডিট তারা নেবে। সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনূসের বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে। কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি যে বলেছি শেখ হাসিনার পদত্যাগ করা উচিত, আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত, ওগুলো কিন্তু দেবে না, ওইগুলো কিন্তু কেটে রাখবে। সো যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভট হয়ে যায়, তাদের পুরোটাই দেখা উচিত, সবগুলো দেখা উচিত। তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা, সেটা কে আমার এটা দেখার জন্য। এখন ডক্টর ইউনূস আছে বলেই আমরা তার সমালোচনা করব। এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে, শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে। এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদার হইতো, জামাত থাকলে তারাও হইতো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই। এখন আরেকটা হচ্ছে যে কি জানি ওর ভারতের ভাই কই এরা আমার সাথে যোগাযোগ করে না, কেউ কারে টাকাটা কারে দিয়ে এরা বসে আছে, আবার অরিজিনাল জায়গায় আসতেছে না। আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য, নিচে পথে কেউ মেরে দিচ্ছে এটা।
আপনি সেই মিসিং আপনার লিংক সাথে সরাসরি যোগাযোগ করলে টাকাটা নিতেন? সরাসরি করলে তো আমি পাইতাম। আমার তো একটা আচ্ছা, পাইতেন মানে নিতেন? হ্যাঁ? সরাসরি যোগাযোগ করলে নিতেন কিনা সেটা পরে ভাবতাম, ব্যাপার। আচ্ছা। কিন্তু কথা হচ্ছে যে 5 লাইনের কেউ মেরে দিচ্ছে, আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে, তাহলে আমাদের বানাইছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো দরকার হচ্ছে না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না, কে কি করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য, বা দুঃশাসন বলবো না, এই শব্দটা হলবো কি, ব্যর্থ শাসনটা। ওনার যে ব্যর্থতা, ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে, আশা নিয়ে লোকজন এসেছিল, সে আশা যখন হয়ে যায়, তখন তো এর পেছনে যে আছে সে তাকেই বলে যে, বুঝেন না আপনি। ইউনূস সরকার ব্যর্থ হলে হাসিনা সরকার ফেরার মাঝামাঝি আর কোনো জায়গা নাই, কারোর কাছে ফেরার আর সুযোগ নাই না, তখন ক্রেডিট বেড়ে যায় তার। এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল, যে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায়, সেই স্বামী যদি আবার পিটায়, তখন তো সে বলে যারে আমার তো আগের স্বামী ভালো ছিল। ঠিক একই অবস্থা হয়েছে, কারণ আগের স্বামীও যে খারাপ ছিল সেই উপলব্ধি এখন নাই। কারণ হচ্ছে যে আরেকটা আসে নাই, তো তৃতীয় স্বামী যদি আসে তখন বুঝতে পারবে যে ডক্টর মানে এই দ্বিতীয় স্বামী তো এর থেকে ভালো ছিল, হয়তো বুঝতে পারবে। এইসব কাণ্ড কিন্তু চলতেছে। আজাদ মজুমদার যে কথাটা আনিস সালামগীর বললেন যে ইউনূস সরকার ব্যর্থ হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়া বা তার ফিরে আসার জায়গা তৈরি করা, তাকে নতুন করে জায়গা তৈরি করতে হয় না। এই জায়গাটি কি আসলে সরকারের কাজ করে কিনা, বা জুলাইয়ে যারা আছেন এই জায়গাটা কাজ করে কিনা? জনগণ যদি কিছু ভুলে যে কাউকে নিয়ে আসতে চায়, সেটা জনগণের জায়গা, জনগণ নিজের মতো করে বিচার করা, কিন্তু জনগণকে জোর করে সেই জায়গাটা ভুলিয়ে দেওয়ার বা ঘৃণা তৈরি করার একটা জায়গা এই সরকার পালন করে কিনা? না দেখেন, এটা তো সত্য, প্রধান উপদেষ্টা উনি নিজেও বলেছেন যে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ, এই সুযোগটাকে নষ্ট করা যাবে না। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের যে রাজনৈতিক পরিবর্তনের যে চেষ্টা, এই চেষ্টাটা কখনোই আসলে সফল হবে না। এখন যদি ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে বলেন, আমি তো মনে করি যে ভুলিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি সরকারকে বলছেন, আমি তো আপনাকেও দায়ী করব। মানে আপনি বলতে আপনি ব্যক্তি না, গণমাধ্যম কিভাবে ভুলিয়ে দেয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আমি আস্তে আস্তে খবর পেলাম মাই টিভির চেয়ারম্যান উনি গ্রেফতার হয়েছেন। এই সংবাদটা কিন্তু আপনি রেফারেন্স হিসেবে আমাকে, মানে এর মধ্যে আপনিও পেয়েছেন, আপনি দিয়েছেন, কিন্তু আধা ঘন্টা আগে আমরাই একটা সংবাদ দিয়েছি, সংবাদ বিজ্ঞপ্তি আকারে, যে আওয়ামী লীগের আমলে লুটপাট হওয়া 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ 5টা দেশে 7টা শহরে। আপনি কিন্তু একবারের জন্য সেটা বলেননি, কারণ আপনার সেটা বললে তো আপনার এখন খাবে না। আমি বলি এই যে ভুলিয়ে দেওয়াটা, মানে কেন খাবে না, এইটাই তো খাওয়ার কথা ছিল। কিন্তু এটা আপনারা তো বলেন না, আপনারা তো বলেন না এই সংবাদটা, এটা কি আপনার কাছে মনে হয় না যে এটা অনেক গুরুত্বপূর্ণ সংবাদ? আমার দেশের 40,000 কোটি টাকা, এটা জাস্ট একটা খণ্ডিত চিত্র, টিপ অফ দি আইসবার্গ। আমার দেশের কর্মকর্তারা একবারে ডিসপ্লে করে আজকে তারা দেখিয়েছে যে কোথায় কোথায় কোন জায়গায় কে সম্পদ গড়েছে এবং সেই সম্পদগুলোর এখন কি অবস্থা আছে। আমরা 40,000 কোটি টাকার সম্পদের একটা হিসাব আমরা দিয়েছি আজকে, কিন্তু সেটা নিয়ে আমরা কেউ আলোচনা করছি না, আমাদের মনেও নেই, আপনারা কেউ উল্লেখ করছেন না, আপনারাই ভুলিয়ে দিচ্ছেন। আপনারা ভুলিয়ে দিয়ে আপনারা এমন সব বিষয়ের অবতারণা করছেন যেগুলো আসলে আমাদের এই মুহূর্তে যে পরিবর্তনের যে চেষ্টা, সেগুলোর জন্য খুব বেশি প্রাসঙ্গিক না। আমাদের যে দুঃশাসনটা গিয়েছে, আমাদের যে দুঃস্বপ্নের মতো আমাদের অনেকগুলো বছর কেটেছে, আমাদের গণমাধ্যম বলেন, সাধারণ জনগণ বলেন, আমাদের যারা অধিকার সচেতন তাদের, সেগুলো আমরা ভুলে গিয়ে আমাদের এখন সাধারণ ত্রুটি বিচ্যুতি নিয়ে এত বেশি আলোচনা করা হয়। আপনার নীলা মার্কেটে হাঁস খেতে যাওয়া অ্যাজ ইফ এটা বাংলাদেশের দৃষ্টিতে একটা বিশাল একটা অপরাধ। এটা তো কোনো অপরাধ না, এখানে একজনের যদি হাঁস খেতে মন চায় সে যেতে পারবে না, এটা তো আইনের দৃষ্টিতে কোনো অপরাধ না। অপরাধ যদি হয় সেটা যদি আপনার সরকারের কোনো উপদেষ্টা বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, তার দুর্নীতি অনুসন্ধান করতে পারি, পেলে তাকে আমরা যত পারি সমালোচনা করতে পারি। আইন প্রয়োগকারী সংস্থা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটা নিয়ে কথা বলতে পারি। সেটা নিয়ে আমরা কথা না বলে আমরা কথা বলি কি, উনি হাঁস খেতে গিয়েছেন, অ্যাজিব যেন উনি হাঁস খেতে গিয়ে, আমি বলছি উনি হাঁস খেতে গিয়ে মহা একটা অন্যায় করে ফেলেছেন, এই অন্যায়টা করা উচিত হয়নি। ওনার হাঁস খাওয়ার কোনো অধিকার নেই, অধিকার মানে
পুরো দেশটা খেয়ে ফেলেছে যখন, তখন মানে কারো সেই অর্থে আমরা অত মাথা ব্যথা দেখিনি। যখন একটা হাঁস খেতে যাওয়া নিয়ে এখন যে পরিমাণ মাথা ব্যথা দেখছি, এটা আমি উদাহরণ হিসেবে এই জন্য বললাম যে আমরা এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে এসে এমনভাবে ফ্রেমিং করি যখন আমাদের আসলে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আড়ালে চলে যায়। নিশ্চয়ই আজাদ মজুমদার, এটা ফ্রেমিং ভুল হয়েছে, আমার কাছেও এটা মনে হয়েছে। কারণ এই হাঁস খাওয়ার ইস্যু এসছে মূলত তার বিরুদ্ধে একটা দুর্নীতির খবর আসার কারণে, যে তিনি হচ্ছেন চাঁদাবাজির সাথে তিনি যুক্ত ছিলেন এবং তিনি মাস্টার মাইন্ড ছিলেন বা তার নির্দেশে করা হয়েছে। যখন সেই চাঁদাবাজির কারণে আটককৃত একজন মানুষের ভিডিও প্রকাশ পায়, মানুষ ওটাকে নিয়ে ট্রল করেছে হাঁস খাওয়া নিয়ে, কিন্তু আসলে তো জানতে চাওয়া উচিত ছিল যে কিভাবে এটার সাথে তিনি জড়িত ছিলেন কি নাই, এবং সেটার কি কোনো তদন্ত হওয়ার, আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা নিয়েছে সরকারের তরফ থেকে। আপনারা মিডিয়া অনুসন্ধান করেন, আপনারা বলেন উনি তো ডিনাই করেছেন, উনি তো বলেছেন যে উনি এটার সাথে সম্পৃক্ত না। নিশ্চয়ই আপনারা ওনার সম্পৃক্ততা নিয়ে আপনারা ওনার হাঁস খাওয়া নিয়ে যে পরিমাণ উচ্ছ্বসিত বা, কিন্তু সেটা নিয়ে না, হ্যাঁ সেটা নিয়ে না, কিন্তু এটা সরকার কি নিজের একটা সরকার তো তদন্ত করবে। সরকার তো মনে করে যে উনি কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত না, এমনি মনে করে নাকি তদন্ত করতে চায়? না, তদন্ত এখন একজন যে অভিযোগ করলো, তারপরে সরকার অভিযোগটা সেরকম ভিত্তি থাকতে হবে। যদি আপনি মনে করেন যদি তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা যথেষ্ট স্ট্রং, তাহলে আপনারা সেটা নিয়ে লেখেন, বারবার লেখেন। সরকার অবশ্যই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, সরকারকে তো বাধ্য করতে হয় অনেক সময়। আপনি কোনো এটা মিডিয়ারও একটা দায়িত্ব। আমি সেটাই বলছি যে সরকার যদি কোনো ভুল করে থাকে, সরকারের কেউ যদি কোনো ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, আপনারা সেই অন্যায়গুলো নিয়ে বারবার কথা বলুন, যাতে করে সেই অন্যায়ের প্রতিকার হয়। সরকার বাধ্য হয় সেই অন্যায়ের প্রতিকার করতে, জনগণ সেই অন্যায়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এই দৃশ্যটা দেখতে পায়। সেটা নিয়ে কথা না বলে গুরুত্বহীন কথাকে এমনভাবে হাইলাইট করা হয়, আপনার তখন আসল সমস্যাগুলো আড়াল পড়ে যায়। আনিস আলমকে কিছু বলতে চেয়েছিলেন এই প্রসঙ্গে? আমি বলতে চাচ্ছি, আপনারা হাঁসকে যে একেবারে মানে ফালতু ইস্যু মনে করছেন, এটা ফালতু ইস্যুও না। কারণ কেউ হাঁস খেতে যেতে পারবে না, না যেতে পারবে, কিন্তু ওনার যে অসংলগ্ন কথা, এটা কিন্তু হাঁস খাওয়ার যে বিষয়টা, হাঁস খাওয়ার নর্মাল না। হাঁস আপনি খেতে পারেন, সন্ধ্যায় যান, রাতে যান, খেয়ে আসেন, কিন্তু ওনার হাঁস খাওয়ার প্রসঙ্গ কখনো এসছে যখন ওনাকে বলা হলো যে যেই চাঁদাবাজির সঙ্গে জড়িত যে ছেলেটি স্টেটমেন্ট দিল, তাকে বানিয়ে দেওয়া হলো ইশরাক এটা করেছে, এবং সেই ছেলেটা বলল নাহিদ না, ওনার নাম কি, আসিফ সেখানে গিয়েছিল হেলমেট পরে। সো হেলমেট পরে ইয়েতে মোটরসাইকেলে করে একজন উপদেষ্টা কেন মোটরসাইকেল করে হেলমেট পরে ওইখানে যাবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে হাঁস খাওয়ার যে বিষয়টা, সে স্টেটমেন্ট কি দিচ্ছে, বলছে রাত গভীর হয়ে যায় আমার কাজ করতে করতে, ভোর রাতে যখন হয়ে যায় তখন আমি ওখানে হাঁস খেতে যাই, আর হাঁস যদি না পাই তখন আমি ওয়েস্টিনে চলে আসি। আপনি খেয়াল করে দেখেন, কথা হচ্ছে তার বাড়িতে নাকি এটা কাজ করার কোনো লোক নাই, মানে ওই সময় ইয়ে করে। এটাও তো একটা রং স্টেটমেন্ট। তার ওইখানে পাইক পেয়াদা আছে তাকে খাওয়ানোর জন্য, এবং সরকার থাকলেও একজন উপদেষ্টা কি হাঁস খেতে যেতে পারবেন না? আমি সেখানে আসতেছি, সরকার নিয়োজিত লোক কর্মজন আছে, মনে করে সবাই আছে, আমি আজকে বাইরে যাব, সে একজন তরুণ মানুষ, তার যাইতে পারে, কিন্তু তার স্টেটমেন্টটা হচ্ছে যে এটা নর্মাল ওয়েতে, সে বলছে যে নর্মালি যায়, সে নর্মালি যায়। একটা লোক ওইখান থেকে কেন নর্মালি ইয়েতে যাবে, যে নিলাম মার্কেটে হাঁস খাতে যাবে রেগুলার, এবং সেখান থেকে না পেলে সে ওয়েস্টিনে যায়। এবং ওই দিন যে ওয়েস্টিনে গিয়েছিল, যে সেটা সে ভুলে গেছে যে আসলে এটা কোন দিন, ওই দিন যেদিন তার ছবি দেখা যাচ্ছিল বা তার ছবি দেখা গেছে দাবি করা হচ্ছিল, মানে স্মৃতিশক্তি থেকে চলে গেছে। এই যে অসংলগ্ন কথাবার্তা, এই জন্যই মানুষ সন্দেহ করছে। হাঁস খাওয়ার প্রসঙ্গটা এই জন্য আসছে, ভাই আপনি নিলাম মার্কেটে যেয়ে খেতে পারেন, আমি গেছি, আপনি গেছে, আমরা খেয়েছি, কিন্তু আপনি ওইখানে না পেলে আবার ওয়েস্টিনে চলে আসেন, আপনি আপগ্রেড করেন, আবার এটা অন্য কোথাও যান না, আপনি আবার কোথাও খেতে যান না। ওয়েস্টিনে যাওয়াটা কি অপরাধ? দল বেঁধে আপনি ওয়েস্টিনে যান, অবশ্যই অপরাধ নয়, কিন্তু আপনি আপনার স্ট্যাটাসের সাথে যায় কিনা সেটা দেখবেন। বাংলাদেশের একজন সার্ভিং অ্যাডভাইজারের স্ট্যাটাসের সাথে ওয়েস্টিনে যাওয়া যায় না? শেষ করতে দেন আমাকে। আপনার বেতন কত? একজন সার্ভিং অ্যাডভাইজারের বেতন কত? 1 লক্ষ টাকা। ওয়েস্টিনে নাস্তা করতে 3000 টাকা লাগে। ওকে, আপনি দলবল সহ খেতে যান। দলবল সহ খেতে গেলে যে বিলটা আপনি দিয়েছেন, আপনি কিভাবে নিশ্চিত হলেন? হ্যাঁ, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সেই তার মানে তার বন্ধু বান্ধব থাকতে পারে না, তার সেই যেহেতু এমন একটা মিনিস্ট্রি চালাচ্ছে, তার বন্ধু বান্ধব তাকে খাওয়ানোর জন্য অনেকগুলো লোক থাকে, এইভাবে অনেকগুলো লোক সুবিধা নেওয়ার জন্য আপনার সোসাইটি থাকতে পারে না। এগুলো হচ্ছে যারা দেশ খাওয়াটাকে ভুলে যায়, এদের কাছে হাঁস খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এটাই বলতে চাই। আজাদ মজুমদার শেষ সময় একটা কথা বলছিলেন যে যারা দেশ খাওয়া ভুলে যায় তারা হাঁস খাওয়ার পিছনে লেগে থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন
অন্যরা ভয় পেতে থাকে কোনো কিছু করার ক্ষেত্রে, তখন যাকে দ্বারা ভয় পায় তাকে কি আমরা ফ্যাসিস্ট বলবো কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে আমরা তো কাজ করছি যাতে ভয়ের সংস্কৃতিটা দূর হয়। একটা সময় পর্যন্ত আমরা দেখেছি গুণ খুম, আপনার এই টকশোতে এসে টকশো থেকে বের হওয়ার পরে অ্যারেস্ট হয়ে গিয়েছে, এরকম উদাহরণ তো আছে। মানুষের যারা এসেছেন, যারা কথা বলেছেন, তাদেরকে দমিয়ে রাখার জন্য এরকমও তো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যাতে কোনো ভয়ের সংস্কৃতি না থাকে, কেউ কাউকে অন্যায্য কারণে ভয়, যে কেউ যদি অপরাধ করে থাকে সে তো ভয় পাবেই, তার অপরাধীর মধ্যে সবসময় একটা ভয়ভীতি কাজ করে। কিন্তু যারা নিরপরাধ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, নির্বিঘ্ন জীবনযাপন করতে পারে, সেটা নিশ্চিত করার জন্যই তো আসলে এত চেষ্টা, এত ত্যাগ আমরা বলবো। সো আমাদের সবার আসলে লক্ষ্য হওয়া উচিত সেটা যাতে নিশ্চিত করা যায়, এবং এটা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে সেই বাধাটা আপনাদের কোথাও কি এই ভয়ের জায়গাটা আছে আসলে, যে এই আনিস আলমগীরের মতো অন্য যারা আছে, সফট আওয়ামী লীগার বলেন, কালচারাল ফ্যাসিস্ট বলেন, তাদের মাধ্যমে দেশে আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে কি বলবো, এটা ষড়যন্ত্র বলেন বা একটা সুযোগ তৈরি করা বলেন, মানে এরকম কোনো একটা আশঙ্কা আছে? আওয়ামী লীগের অপকর্মের লিস্ট এত দীর্ঘ, তাতে আনিস ভাইয়ের মতো কয়েকজন চেষ্টা করলেও এটা সম্ভব না। এটা এক নাম্বার। দেশের মানুষ এটা মেনে নেবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগ আসলে ফিরবে কি ফিরবে না এই বিষয়টা তো এখন আদালতে চলে গিয়েছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ অ্যাজ এ দল হিসেবে টিকে থাকবে কিনা, তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা, তাদের জুলাই আগস্টের ভূমিকা আদালত পর্যালোচনা করবে, কারণ অনেকগুলো মামলা হয়েছে যেখানে দল হিসেবে তাদের ভূমিকাও পর্যালোচনা করার সুযোগ আছে। তারপরে জাতিসংঘ যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানেও দল হিসেবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এইগুলো তো এখন বিচারিক প্রক্রিয়া চলে গেছে। অনেক সমর্থক আছে একই সাথে, সেই সমর্থকরা নির্বিঘ্নে তাদের কথা কি বলতে পারবে তাদের সম্পর্কে, তাদের দল সম্পর্কে? সেই সমর্থক তার কথা বলতে পারবে কিনা তার সেটা নির্ভর করছে কথাটা কি। আচ্ছা, আপনি যদি গুণ খুমকে লেজিটিমাইজ করার চেষ্টা করেন কথা বলার নামে, তাহলে সেটা তো কেউ মেনে নেবে না, তাই না? আপনি যদি জুলাইয়ের হত্যার কোনো অনুশোচনা না করে জুলাইয়ের হত্যাটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন নানাভাবে, যেটা আমরা অনেক আওয়ামী লীগের মধ্যে এখনও দেখি, যারা পালিয়ে গেছেন বা লুকিয়ে আছেন এরকম, তো সেটা তো আসলে কথা বলা না, সেটা তো উস্কানি দেওয়া, সমাজে অস্থিতিশীলতা তৈরি করার জন্য ইন্ধন যোগানো, আপনি একটা যে শব্দ ব্যবহার করেছেন সেটা, এগুলো তো কাউকে করতে দেওয়া হবে না। আনিস আলমগীর, এই কথাটার প্রেক্ষিতে জানতে চাই। না, এটাতে ও যেটা বলছে ঠিকই তো আছে, যে আপনি অনুশোচনা নাই, আপনি যে কী করেছেন, আপনি যে ভুল করেছেন, আপনি যে অন্যায় করেছেন, সেই উপলব্ধিটা পর্যন্ত নাই। এবং আওয়ামী লীগকে আমি সবসময় বলি যে তাদের যে দুর্বৃত্তগুলো ছিল, এই দুর্বৃত্তগুলোকে আওয়ামী লীগ এখনো সাজা দেয় নাই, এদের দলের মধ্যে রেখে দিয়েছে। তো আওয়ামী লীগ, শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে এই দুর্বৃত্তগুলোই কি আসবে? আমাদের মিডিয়াতে যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল, আমি নাম উচ্চারণ করবো না, আপনারা অনেক প্রিয় ভাই, এই দুর্বৃত্তগুলো কি আবার ফেরত আসবে? তখন তো আমার প্রশ্ন আসবে যে তাহলে আওয়ামী লীগ ফেরত আসার দরকার কি? তো আওয়ামী লীগ তাহলে বলতে রিফাইন্ড হয়ে আসবে কিনা? হ্যাঁ, আমি চাই রিফাইন্ড হয়ে আসতে হবে, আওয়ামী লীগ সঠিক পথে আসতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে, বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না। এখন যারা আছে তারা একদলীয়, এক মতের লোকজন আছে। সো এখানে আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে, বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে। বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে 5 আগস্টের পর থেকে, তাকে দ্বিতীয়বার মৃত্যুর বরণ করতে হয়েছে, বলছে যে না, এটা তো শেখ হাসিনা নিজে তার মৃত্যু ডেকে এনেছেন। ওকে, উনি মৃত্যু ডেকে এনেছেন, কিন্তু মৃত্যুটা তো আপনারাই নিশ্চিত করেছেন। তো সেই জায়গায় আজাদ বলছিল যে না, আমরা তো শোক প্রকাশও ইভেন বাধা দিই নাই, দেওয়া হয়েছে, অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে, যেখানে গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে, এবং এই রিক্সাওয়ালাদের পিটাচ্ছে। 32 নম্বর কাছাকাছি আমি থাকি, 32 নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, বলছে যে 32 নম্বর মানে নিরাপদ রাখার জন্য। 32 নম্বরের আগের রাতে ছাত্রদল বা আদার্স কীভাবে দখল করে নিল, এবং 32 নম্বরে যারা নিবেদন করতে যাচ্ছে তাদেরকে দূরে রাখছেন আপনি, যারা দখল করে রাখছে তাদেরকে তো আপনি খুব জামায়া ধরে ওখানে রেখে দিয়েছেন, তাই না? তাদেরকে তো পিটার নাই যে এখান থেকে যা তোরা, বা এটা খোলা থাকবে, যার ইচ্ছা আসবে যে যাবে, সেটা তো আপনি ব্যবস্থা করেন নাই। এবং শোক প্রকাশ করা যাবে না, প্রেস সচিব কিন্তু আগে বলে দিয়েছে যে অর্গানাইজড হইতে করা যাবে না। আমি সেটা মানি, আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে বৈধ না, তাহলে অর্গানাইজড হইতে তারা কিছু করতে পারবে না, কিন্তু ব্যক্তি পর্যায়ে শোক কেন প্রকাশ করা যাবে না? ও বলছে যে ঘৃণার সংস্কৃতি
তারা চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর থেকেই ঘৃণার সংস্কৃতি শুরু হয়েছে। আওয়ামী লীগ আমলে যে ঘৃণার সংস্কৃতি যদি 50% থাকে, এখানে 500% বেড়েছে। এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, ঘরে ঘরে একটা ঘৃণা, ঘরে ঘরে একজন আরেকজনকে ফেসিস্ট বলে মারতেছে, দেশি বিদেশি পিটাচ্ছে একটার সাথে একটাতে, বাংলাদেশিরা একজনের সাথে একজনও লাগছে। রাষ্ট্র হিসাবে আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে যে আগানোর যে প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টা কমপ্লিট বন্ধ হয়ে গেছে।